ডক্টর শাশ্বতী দত্ত। আজ BHIC 109 এর ইউনিট 2 আর ইউনিট 3 নিয়ে আলোচনা করব বলে ছাত্রছাত্রীদের সামনে এই স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি। আবার আজ দুর্গাপুজোর পরে আমাদের উপস্থিতি এই আলোচনা চক্র। তা সবাইকে, আমার ছাত্রছাত্রীদের সবাইকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই আলোচনা শুরু করছি। এই BHIC 109 এর ইউনিট 1টা যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই যে ইউনিটটি যতটা পর্যন্ত আপনারা পড়েছেন বা আজকের যে আলোচনা সেটা মোটামুটি ভাবে বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে এবং তার পরবর্তী পর্যায়ে যে মুঘল যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কিত। এবং এই আপনারা 1-এ যেটা পড়েছেন বা 2-তেও যেটা পড়বেন, আজকে 3-তে যেটা পড়বেন, সেখানে আপনারা 1-এ দেখেছেন যে সম্পূর্ণভাবে মুঘল যুগের যে সাহিত্যিক উপাদান, এর আগের দিন আমি বলেছি উপাদান হচ্ছে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এবং মূলত এই মুঘল ভারতের আলোচনা করতে গিয়ে, ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করতে গিয়ে যে সাহিত্যিক উপাদানগুলি ছিল তার উপরে আপনারা যে আগের হিন্দু পিরিয়ডের কথা পড়েছেন সে তার সঙ্গে এই মুঘল যুগের কি পার্থক্য সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং সেখানে বলা হয়েছিল যে এখানে পারসিক যে বিভিন্ন সাহিত্য তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং ইন্দো পার্সিয়ান অর্থাৎ ভারতীয় এবং পার্সীয় পারসিক এই দুই সাহিত্যের মিশ্রণেই কিন্তু একটা অনবদ্য সাহিত্য রীতি গড়ে উঠেছিল। এবং এই সময় অনেক সংস্কৃত যে কাব্য ছিল আমাদের, যেমন রামায়ণ, মহাভারত, উপনিষদ, এগুলিরও মুঘল সম্রাটরা তারা বিদ্যার এবং শিল্পের অনুরাগী ছিলেন, বিদ্যার কদর করতে জানতেন। এবং সেই কারণেই আমরা দেখেছি আকবরের সময় থেকেই মোটামুটি শাহজাহান পর্যন্ত রাজসভায় অনেক সাহিত্যকার, কবি, গায়ক এবং যে সমস্ত আর্ট অ্যান্ড আর্কিটেকচার, সেই আর্ট অ্যান্ড আর্কিটেকচার যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা সেই সভাকে অলংকৃত করে রাখতেন। আকবরের সময় বহু অনুবাদ হয়েছে এবং আমরা যদিও শাহজাহানের সময়টাই বলছি, কারণ আমরা যখন আওরঙ্গজেবের টাইমে এলাম তখন কিন্তু সেই সময় কিন্তু সেইভাবে যে শিক্ষা, সংস্কৃতি, আর্ট অ্যান্ড আর্কিটেকচারের যেটা যতটা ফ্লারিশ করেছিল ততটা কিন্তু আমরা দেখতে পাইনি। তবুও কিছু কিছু সাহিত্য, পারসিক সাহিত্য কিন্তু রচিত হয়েছিল। তবে আমরা যেটা অনুবাদ সাহিত্য সেটা শাহজাহানের সময় পর্যন্ত, কেন বলছি না, দ্বারা যে শাহজাহানের যে জ্যেষ্ঠ পুত্র দ্বারা, সে দ্বারা কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক মাইন্ডেড ছিলেন। এবং বলা হয় যে তিনি হচ্ছেন এমন একজন রাজপুত্র যিনি কোনোদিন মুঘল সিংহাসনে আরোহণ করেননি এবং তিনি ভীষণভাবে সুফি সাধকদের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এবং ভারতবর্ষের যে সমস্ত আকর গ্রন্থগুলো রয়েছে, রামায়ণ, মহাভারত,
তার প্রতি তার একটা গভীর আকর্ষণ ছিল এবং সেই আকর্ষণ থেকেই কিন্তু তিনি সেগুলি অনুবাদের প্রতি তিনি বিশেষভাবে তার উৎসাহ আমরা দেখেছি। এছাড়া আকবরের সময় থেকেই এই অনুরাগটা আমরা দেখেছি যে অনুদিত যে সাহিত্য, কিন্তু এই অনুদিত সাহিত্য ছাড়াও আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি যে সেই সময়ে যে বাদশাহরা তারা নিজেরা আত্মজীবনী লিখতেন। বাবর নামা, এটা হচ্ছে বাবরের একটা আত্মজীবনী। বাবর ভারতবর্ষ আক্রমণ করার পর যখন তিনি এখানে মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং এখানকার যে জলবায়ু, প্রকৃতি, এখানকার জীব জগৎ, এখানকার যে সমস্ত উদ্ভিদ জগৎ, সব মানুষজন, তার শিক্ষা, তাদের সংস্কৃতি, সব কিছু একটা ভীষণ তার ন্যারেটিভসটা পুরো এই আত্মজীবনীর মধ্যে ফুটে উঠেছে। সুতরাং বলতে গেলে এই বাবর নামা কিন্তু অপরিহার্য। আকবরের সময় আমরা আবুল ফজল ফজির কথা আমরা পেয়েছি, সেখানে আমরা আকবর নামার কথা জানি। এই আকবর নামা সমকালীন যে ভারতবর্ষ, সেখানকার সংস্কৃতি, সেখানকার যে সমাজ, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিভিন্ন বিষয় কিন্তু এইখান থেকে জানা যায়। আর আইনি আকবরী হচ্ছে সেই সময়কার যে আইন বিষয়ক তথ্য সংগ্রহ করতে গেলে আইনি আকবরী এক অপরিহার্য উপাদান। আর জাহাঙ্গীরের সময় আমরা কি আত্মজীবনী পেয়েছি? আমরা তুজুক-ই-জাহাঙ্গীর। সুতরাং যে সেই যুগে যে সাহিত্য যে ভীষণভাবে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই সকল সম্রাটদের, মুঘল সম্রাটদের, এটা বলাই বাহুল্য। এছাড়া সেই সময় বিভিন্ন সমস্ত বৈদেশিক পর্যটক এসেছিলেন, বিশেষ করে ইউরোপিয়ান পর্যটক। তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসেছিলেন এবং তারা যা বিবরণ লিখে গেছেন সেই বিবরণ থেকে সেই সমসাময়িক ভারতবর্ষ সম্পর্কে, তার অর্থনীতি, তার বৈদেশিক বাণিজ্য, তারপরে কোম্পানির সঙ্গে তাদের যে মুঘল সম্রাটদের যে সম্পর্ক কি ছিল, ইত্যাদি বিভিন্ন তথ্য, খুঁটিনাটি অনেক সমস্ত ডিটেইলস আমরা সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। এবং সর্বোপরি এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও তো আরো অন্যান্য যে সমস্ত যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া, পর্তুগিজরা এসেছিলেন এবং তাদের সম্পর্কে সঙ্গেও যে কি সম্পর্ক ছিল এই মুঘল সম্রাটদের, সে সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে এখানকারা দেখছেন ট্রেডিশন অ্যান্ড ইউরোপিয়ান সোর্সেস, অর্থাৎ ভারতের যে নিজস্ব সাহিত্যিক ঐতিহ্য, ইন্ডিক, অর্থাৎ রিলেটেড টু ইন্ডিয়া। এবার এই ইন্ডিয়া অর্থাৎ ভারতের মাটিতে যে পারসিক সাহিত্য রচিত হয়েছিল এবং বিভিন্ন সংস্কৃত সাহিত্যের অনুবাদ পারসিক ভাষায় করা হয়েছিল, সেগুলো কিন্তু সবই এই ইন্ডিক লিটারারি ট্রেডিশনের মধ্যে পড়ছে। আর কি বলা হচ্ছে? ইউরোপিয়ান সোর্সেস। এই যে একটু আগে যে সমস্ত ভারতবর্ষে যে যেমন র্যালফ ফিচ, টেভারনিয়ার, বার্নিয়ার,
হকিন্স প্রভৃতি বিভিন্ন পর্যটক কিন্তু বিভিন্ন সময়ে আকবর থেকে যে শাহজাহান, আওরঙ্গজেব তাদের বিভিন্ন সময় কিন্তু তারা ভারতে এসেছিলেন, বিশেষ করে হকিন্স, র্যালফ ফিচের সঙ্গে সম্রাটদের একটা সম্পর্কটা একটু অন্য রকমের ছিল এবং তারা সম্রাটদের সঙ্গে তাদের একটা ক্লোজলি মেশার একটা তাদের একটা সৌভাগ্য বা অপরচুনিটি তাদের এসেছিল। সুতরাং তাদের যে বিবরণ সেখান থেকেও কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। আর ইউনিট 3-তে রিজিওনাল অ্যান্ড লোকাল পলিটিক্স অর্থাৎ যে সমস্ত প্রাদেশিক এবং স্থানীয় যে শক্তিগুলি, রাজনৈতিক শক্তিগুলির উত্থান হয়েছিল সেই সম্পর্কে জানা যায়। তাহলে এই রিজিওনাল অ্যান্ড লোকাল পলিটিক্স এর মধ্যে এটা কোন সময়কার কথা বলা হচ্ছে? না, এটা বলা হচ্ছে যখন মানচিত্রে একটা রাজনৈতিক বদল চলেছিল। আমরা আগের দিন আমরা পড়েছি যে এই যে 1206 থেকে কুতুবউদ্দিন আইবক যে দিল্লি সুলতানেটের যে স্থাপন করলেন তা দীর্ঘ পর্যন্ত ভারতবর্ষের বুকে একটা শাসনের জন্ম দিয়েছিল এবং একটা স্থায়িত্ব দিয়েছিল এবং এই যে দিল্লি সুলতানরা সেগুলো নিজে কিন্তু এর মধ্যে আমরা আলাউদ্দিন খলজির নাম করতে পারি। তিনি কিন্তু প্রথম দিল্লি সুলতান যিনি দাক্ষিণাত্যের দিকে তার নজর পড়েছিল এবং দাক্ষিণাত্যে তিনি তার অভিযান প্রেরণ করেছিলেন এবং সেই অভিযানের যে সেনাপতি ছিলেন মালিক কাফুর। আমরা সেই আলাউদ্দিন খিলজির সঙ্গে লড়াই এবং পদ্মিনী উপাখ্যান এই সমস্ত তথ্য কিন্তু ইতিহাসে ওই সময়টাকে একটা ভীষণভাবে সেটাকে করে রেখেছে। শুধু তাই না, শুধু রাজনৈতিক না, আধ্যাত্মিক দিক থেকেও কিন্তু যে বিষয়টি না বললে একটা অসমাপ্ত থেকে যাবে, আলোচনাটার পরিপূর্ণতা লাভ করবে না অন্তিমে, সেটা হচ্ছে এই আমরা কি জানি? আমরা জানি দিল্লি সুলতান তারা ছিলেন বিধর্মী, তারা বাইরে থেকে এসে তারা এই ভারতবর্ষতে তারা নিজের আধিপত্য স্থাপন করেছিলেন এবং এই দিল্লি সুলতানেটের পরে আবার যারা এলেন চাগতাই তুর্ক এবং বাবরের আগমন ঘটলো। তিনি ফারগানা একজন যে জোরদার বা জমিদার তার পুত্র ছিলেন, কিন্তু কোনোভাবে তিনি তার যে দেশীয় রাজ্য থেকে তাকে উৎখাত হওয়ার ফলে তিনি তার আফগানিস্তান থেকে উৎখাত হওয়ার পরে কাবুলের দিকে তার দৃষ্টি ফেরান এবং এই কাবুলের পথ ধরেই কিন্তু তিনি ভারতের দিকে তার আগমন ঘটেছিল এবং আলটিমেটলি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সুলতান, শেষ দিল্লি সুলতান লোদি বংশীয় ইব্রাহিম লোদিকে পরাজিত করে কিন্তু বাবর
এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তারাও বিদেশি, দিল্লি সুলতানরাও বিদেশি, কিন্তু আমরা যদি তাদেরকে, আগের দিন আমি বলেছি, যদি আমরা তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের যে শিল্প স্থাপত্য, এটা আমরা যেমন তাদের নেগেটিভিটিটা আলোচনা করব, যে তারা একের পর এক এখানকার রাজাদের যে স্বকীয়তাকে ধ্বংস করেছিলেন, তাদের রাজ্য জয় করেছিলেন, কিন্তু পাশাপাশি স্থাপত্য ভাস্কর্যের একটা ট্রেডিশন ভারতের বুকে রেখে গেছেন। এবং তারা যে বাণিজ্য যা তারা করেছেন সবই কিন্তু এই ভারতের, এমন নয় যে তারা এদেশে এসে রাজত্ব করেছেন এবং যা কিছু মুনাফা তাদের হয়েছে সেটা তারা নিজেদের মাদারল্যান্ডে পাঠিয়ে দিচ্ছেন, তা কিন্তু নয়। তারা সেন্ট্রাল এশিয়া ও মধ্য এশিয়া থেকে তারা যাযাবর ছিলেন। তারা এদেশে একটা, এদেশের যে অর্থের ভান্ডার, সেটা যেমন এই মোহাম্মদ ঘুরিকেও যেমন, এবং তিনি গজনির সঙ্গে তার তফাৎ হচ্ছে, তিনি কিন্তু কেবল লুটের জন্য ভারতে আসেননি, ভারতবর্ষে স্থায়ী সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। ঠিক একইভাবে এই ভারতের যে অর্থের যে বিশাল ভান্ডার, সেই অর্থের বিশাল ভান্ডারের গল্প বাবর ছোটবেলা থেকে শুনতেন, এবং তার ফলে তিনি যখন একটু বড় হলেন তার মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই ভারতের এই বিশাল সম্পদকে কি করে নিজের অধীনে আনা যায়, নিজের করায়ত্ত করা যায় এবং ভারতের মাটিতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। এবং এই তীব্র আকাঙ্ক্ষাই কিন্তু তাকে ছুটিয়ে এনেছিল এই ভারতে। এবং ভাগ্যান্বেষণে তিনি যখন নিজের দেশ থেকে তিনি উৎখাত হলেন, ভাগ্যান্বেষণে তিনি ভারতে এসে কিন্তু তিনি ভারতের মাটিতে তার যে বংশ মুঘল সাম্রাজ্যকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। একদিকে তিনি চেঙ্গিস খান বংশধর ছিলেন, আরেকদিকে রক্তের সূত্রে তিনি তৈমুরলঙ্গের বংশধর ছিলেন। সুতরাং তার মধ্যে যে দুঃসাহসিকতা, একটা রক্তের মধ্যে দুঃসাহসিকতা ছিল, সেই রক্ত কথা বলে, সেই রক্ত, সেই ব্লাড, সেই যে দুঃসাহসিকতা তার প্রত্যেকটা শিরায় শিরায়, কণায় কণায়, সে তার জোরেই কিন্তু তিনি এই ভারতবর্ষ জয় করেছিলেন। এবং সব থেকে বড় কথা যে তিনি যখন ভারতবর্ষ জয় করেন তখন ভারতের অবস্থা কি ছিল সেটা নিয়েই কিন্তু ইউনিট 3 সেখানে বলা হচ্ছে যে ইব্রাহিম লোদির সম্পর্ক দেশীয় রাজাদের সঙ্গে একেবারেই ভালো ছিল না। তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন, খামখেয়ালি ছিলেন। সেই কারণে হিন্দু রাজারা, তার মধ্যে রাজপুতরাও ছিলেন, এবং তার মধ্যে তার নিজস্ব যে আত্মীয় পরিজন যারা ভারতের বিভিন্ন যে সমস্ত পরগনা বা প্রদেশে তারা রাজত্ব করতেন, সে তারাও কিন্তু ভীষণভাবে ইব্রাহিম লোদির প্রতি বিরক্ত ছিলেন। এবং ভারতবর্ষের মানচিত্রটা সেই সময় যদি দেখা যায় তবে আমরা দেখতে পাবো যে আপনাদের যে এই BHIC 103 যে বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সমকালীন ভারতবর্ষ যে কত ছোট ছোট
রাজ্যে বিভক্ত ছিল তার একটা বর্ণনা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তার মধ্যে বাংলা যেমন ছিল, তার মধ্যে আমরা দক্ষিণ ভারতে যে এই বাহামানি বিজয়নগর, এই দুটো রাজ্যের, বাহামানি ছিল মুসলিম রাজ্য এবং বিজয়নগর ছিল হিন্দু রাজ্য। এই দুটো রাজ্যের উত্থান হয়েছিল কখন না, মোহাম্মদ বিন তুগলক, আমরা জানি তিনি অত্যন্ত খামখেয়ালি রাজা ছিলেন। খামখেয়ালি রাজা বা ম্যাড কিং বলে তিনি ইতিহাসে তিনি প্রসিদ্ধ। তার সময় থেকেই কিন্তু, তার রাজত্বের শেষ ভাগ থেকেই কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ বা সুসংহত যে পরিবেশটা, সেটার সুসংহত পরিবেশের অভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলার সুযোগে যখন বিভিন্ন যে প্রদেশে যারা প্রদেশ কর্তা ছিলেন, তারা যখন দেখলেন যে কেন্দ্রীয় শাসনের যে বলগাটা আস্তে আস্তে লুজ হয়ে আসছে, তখন তারা নিজেদের স্বাধীন বলে তারা ঘোষণা করলেন। তার মধ্যে এই বিজয়নগর এবং বাহামানি, এই দুটো রাজ্য কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মানে আমরা কি দেখছি যে এই ইউনিটে বলা হচ্ছে যে মোটামুটি তুগলক বংশের শেষ ভাগ থেকে কিন্তু একটা ভাঙনের একটা সূত্র শুরু হয়েছিল, একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছিল, যেটা ধীরে ধীরে লোদি বংশের সময় সেটা তীব্রতা আরো বাড়লো। তার আগেই কিন্তু আমরা যখন তৈমুর লঙ্গের ভারত আক্রমণ হয়েছিল, সেই সময় যে চতুর্দশ শতকের শেষ ভাগে, সেই সময় আমরা কি দেখছি যে সেই তৈমুর লাং সমস্ত দিল্লিকে তছনছ করেছিল, প্রচুর লুটতরাজ করেছিল, বহু মানুষকে হত্যা করেছিল। সেই সময় কেন্দ্রীয় যে শক্তি, তার যে অপদার্থতা, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশীয় রাজ্যরা। এবং তারা বোঝে যে আমাদের নিজের শক্তিকে, নিজের স্থায়িত্বকে বজায় রাখতে গেলে আমাকে কেন্দ্রীয় শাসনের মুখাপেক্ষী থাকলে চলবে না। এই জন্য ধীরে ধীরে তারা কেন্দ্রীয় শাসন থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এবং এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন, সেই সময়কার যে রাজনৈতিক মানচিত্র আমরা দেখছি খন্ড খন্ড রাজ্যে বিভক্ত, এবং কারুর সঙ্গে কারুর বনি বনা ছিল না। ইব্রাহিম লোদি, যিনি ছিলেন শেষ স্বাধীন দিল্লি সুলতান, আফগান সুলতান, তার এই অত্যাচারী মনোবৃত্তি, খামখেয়ালি মনোবৃত্তির কারণে ধীরে ধীরে রাজপুতরা অনেক দূরে সরে গিয়েছিল এবং বাকি যে হিন্দু রাজারা, তারাও কিন্তু তার সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেনি। শুধু তাই না, ইসলামিক যে রাজ্যগুলো ছিল, তারাও তাকে হেল্প করেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম লোদি কিন্তু একেবারে আইসোলেটেড হয়ে গিয়েছিলেন ভারতের অন্যান্য শক্তি থেকে। আর কি, এতখানি ইব্রাহিম লোদির একটা ভাবমূর্তি ছিল, যে ভাবমূর্তিটা একেবারেই ভালো ছিল না।
এবং সেই কারণেই এই ভারতবর্ষের রাজারা, তার মধ্যে আমরা রানা সংগ্রাম সিংহ, রাজপুত রানা, তিনি ছিলেন তখন রাজপুতদের পিলার, মেবারের রানা সংগ্রাম সিংহ। সেই সংগ্রাম সিংহ কিন্তু গোপনে বাবরকে আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি পাঞ্জাবের দৌলত খাঁ লোদি, যিনি আবার সম্পর্কে এই ইব্রাহিম লোদির সঙ্গে তার একটা ব্লাড রিলেশন ছিল, তিনি চেয়েছিলেন ভারতবর্ষের সিংহাসনে বসতে। তা তিনিও বাবরকে আহ্বান জানান যে ইব্রাহিম লোদিকে যাতে তিনি আক্রমণ করেন। এইবারে ঘটনাটা হলো যে দৌলত খাঁ লোদি বলুন আর রানা সঙ্গ বা সংগ্রাম সিংহ, তারা প্রত্যেকেই কি ভেবেছিলেন যে বাবর আসবেন, এদেশে লুণ্ঠন করবেন এবং ইব্রাহিম লোদিকে পরাস্ত করে তিনি আবার দেশে ফিরে যাবেন। কিন্তু তা কিন্তু হলো না। যখন দৌলত খাঁ লোদি বাবরের যে ইন্টেনশন বুঝতে পারলেন, যে বাবর কি চাইছেন, যে ভারতের বুকে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে, তখন তিনি বাবরকে ভারতে আসতে মানা করলেন, ভারত আক্রমণ করতে নিষেধ করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো বাবর তখন বুঝে গেছিলেন বাই দিস টাইম যে ভারতের কোন রাজ্যের সঙ্গে অপর রাজ্যের বনিবনা নেই, তাদের মধ্যে সুসম্পর্ক নেই, কোনো রাজনৈতিক ঐক্য নেই। কাজেই এই অনৈক্য জর্জরিত ভারতবর্ষকে যদি আমি আক্রমণ করি এবং ইব্রাহিম লোদি, যিনি এই দিল্লির সিংহাসনে বসে আছেন, তাকেও কোনো রাজা পছন্দ করে না, দেশীয় রাজারা, তাহলে তারও কোনো সাহায্যে এগিয়ে আসবে না দেশীয় রাজারা। শুধু তাই না, আমি খুব এই দিল্লিকে ধ্বংস করে, দিল্লিকে পদানত করে আমি অনায়াসেই কিন্তু একের পর এক রাজ্যকে গ্রাস করতে পারবো। এবং এই রকম মানসিকতা বা মনোবৃত্তি বাবরের কিন্তু সেই সময় ছিল। এবং তিনি প্রথমেই কাবুলে প্রবেশ করলেন এবং তারপর দক্ষিণ পশ্চিম রুট ধরে তিনি ইব্রাহিম লোদিকে যুদ্ধে আহ্বান করলেন। তার যে আগমন বার্তা, ইব্রাহিম লোদি তাকে তখন সেখানে পাঞ্জাবে স্তব্ধ করার জন্য পানিপথে যে বিশাল প্রান্তর, সেখানে বিপুল সৈন্যবাহিনী নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই বিপুল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। কেন পরাজিত হয়েছিলেন? না, তার মধ্যে যে সৈন্যবাহিনীকে নেতৃত্ব দানের যে একটা শক্তি, তার মধ্যে সাহসিকতা, তার মনোবল, তার যে মানসিক স্থৈর্য, এসব কিছুই ছিল না। সর্বোপরি তাকে সাহায্য করার জন্য দেশীয় রাজারাও এগিয়ে আসেনি। এবং যারা ছিল তার সৈন্যরা, তারা অনেকেই সেই সময় যে মার্সেনারি সোলজার্স ছিল, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। আর অপর বিশাল তার সৈন্যবল, কিন্তু সেনাপতি যদি ভালো না হয়, সেনাপতি যদি ছত্রভঙ্গ হয়, তাহলে তো সৈন্যরা ছত্রভঙ্গ হবে। এই অবস্থায় আমরা কিন্তু সেখানে দেখেছি। এবং এই পানিপথের প্রথম যুদ্ধে 1526-এ বাবরের যে মুঘল সাম্রাজ্যের যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, তারপরে বাবরের পর হুমায়ুন আসছে এবং বাবরকে কিন্তু সংগ্রাম সিংহের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে খানুয়াকে, তারপরে
মেদিনী রায়, চান্দেলির যে শাসক মেদিনী রায়ের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, এদিকে বাংলাতে আফগানদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। এই যে যুদ্ধগুলো যদি বাবর যদি জয় করতে না পারতেন, তাহলে তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হতো না। এরপরে আসছেন তার যে পুত্র হুমায়ুন। হুমায়ুনের সঙ্গে কিন্তু আফগানদের বারবার বিরোধিতা হয়েছে, যে দুটো যুদ্ধে তিনি শের শাহের কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি শের শাহের দুর্বল উত্তরসূরিদের সময় তিনি আবার করে মুঘল সাম্রাজ্য যে দিল্লির মাসনদকে ফিরে পান, এবং তার পুত্র আকবর যখন খুব ছোট, মাত্র 13 বছর বয়স, সেই সময় হুমায়ুনের মৃত্যু হয়, এবং সেই সময় বৈরাম খান এর অভিভাবকত্বে আকবর সিংহাসনে আরোহণ করেন, এবং এই আকবরীয় পানিপথের যুদ্ধে 53 খ্রিস্টাব্দে আবার করে তিনি জয়ী হন, এবং আফগান যে শক্তি সেটা একেবারে ভেঙে যায়, এবং দীর্ঘ কয়েক শতক ধরে এই মুঘল সাম্রাজ্য বিশেষ গরিমান্বিত ভাবে শাসন করে গেছে। তার এদের পার্থক্য কি? এরা ভারতকে নিজের দেশ বলে মনে প্রাণে মেনে নিয়েছিলেন, এবং ভারতীয় সাহিত্য শিল্পকলাতে তাদের অনেক অবদান ছিল। তাদের মধ্যে একটা ভাবের আদান প্রদান হয়েছিল, এবং অর্থনৈতিক দিক থেকেও ভারতকে তারা অনেক উন্নত করেছিলেন। কিন্তু ইউরোপিয়ানরা, এই যে প্লাসির পরে আমরা কি দেখছি, যে তারা যে এখান থেকে যে ড্রেন অফ ওয়েলথ, তারা এখান থেকে সম্পদকে নিয়ে গতিশীল হয়ে যাচ্ছে। আমরা এই যে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের যে সাহিত্যিক উপাদান, সেই তার যে গুরুত্ব, তার মধ্যে সংস্কৃত ছিল, ব্রজভাষা সাহিত্য, রাজস্থানী সাহিত্য, অসমিয়া বুরুঞ্জি সাহিত্য প্রভৃতি দেশীয় উপাদান ছিল। তাহলে একই সঙ্গে পারসিক সাহিত্যেরও যেমন উদ্ভব হয়েছিল, অনেক উন্নত হয়েছিল, তেমনি সংস্কৃত, হিন্দি, রাজস্থানী, অসমিয়া প্রভৃতি বিভিন্ন দেশীয় সাহিত্যের উন্নতি হয়। বাংলা এবং জেসুইট, ইংরেজ পর্যটক প্রভৃতি বিভিন্ন যে ইংরেজদের যে বিবরণ, জেসুইট যে সমস্ত মিশনারিজরা এসেছিলেন তাদের বিবরণ, আর ইংরেজ পর্যটকদের বিবরণ থেকে সেখানকার তৎকালীন ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়। এছাড়া ভারত আক্রমণের প্রাক্কালে, বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে অবস্থা কি ছিল সে কথাও তো বললাম। আর আকবর ছিলেন জ্ঞানের অনুরাগী, বিদ্যার অনুরাগী। তিনি নিজে কিন্তু পড়াশোনা জানতেন না, কিন্তু তিনি জ্ঞানের কদর করতে জানতেন। তাই তার যে এই রাজসভায় তানসেনের মতন যে সঙ্গীতজ্ঞ, বীরবলের মতন যে বুদ্ধিদীপ্ত মানুষ, এরা প্রত্যেকে ছিলেন, এবং একাধিক ব্রাহ্মণ ও জৈন পণ্ডিত ছিলেন, যাদের বিবরণ থেকে সমকালীন ভারত সম্পর্কে তথ্য পাওয়া যায়। এবং এই জৈন পণ্ডিতরা যে কাব্য, চরিত, প্রবন্ধ লিখে গেছেন, সেগুলো কিন্তু মুঘল সাম্রাজ্যের ইতিহাস রচনা করতে এবং জৈনদের সঙ্গে মুঘলদের সম্পর্ক কি ছিল সেটা জানতেও কিন্তু বিশেষ সাহায্য করে। এছাড়া সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ থেকে দেশীয় নৃপতিদের কথা, মুঘলদের রাজ্য বিস্তারের কথা, এবং আকবরনামা যে সংস্কৃত অনুবাদ হয়েছিল, আকবরনামাও যে সংস্কৃতে অনুবাদ হয়েছিল, সে বিষয়টাও কিন্তু জানা যায়। আর এখানে যেটা বিশেষভাবে বলা, যে আকবর, আমি বলেছি তিনি বিদ্যার অনুরাগী ছিলেন, জ্ঞানের কদর করতেন, বিশেষ করে ভারতীয় গ্রন্থ, সংস্কৃত ভাষায় সেই সময় বেশ কিছু ইতিহাস রচিত হয়েছিল, এবং তার মধ্যে
মহেশ ঠাকুর রচিত সর্বদেশ বৃত্তান্ত সংগ্রহ, পদ্মসুন্দরের আকবর শাহী শৃঙ্গার দর্পণ, সিদ্ধিচন্দ্র উপাধ্যায়ের ভানুচন্দ্র চরিত, দেব বিমলার হীরা সৌভাগ্যম, জয়সোম চট্টোপাধ্যায় রচিত বংশ কীর্তনক কাব্য, বিভিন্ন গ্রন্থে আকবরের সময়কার কথা জানতে পারা যায়। এছাড়া মেবারের রানাদের ইতিহাসও এই সমস্ত রাজপুত বংশাবলী থেকে জানা যাচ্ছে আকবরের সঙ্গে রানাদের সম্পর্ক কি ছিল। তার মধ্যে একটি হলো রচনা হলো রণছোড় ভাইয়ের অমর কাব্য বংশাবলী, তারই অপর রচনা বীর ভানুদয় কাব্যম থেকে বাঘেরা রাজাদের সঙ্গে মুঘলদের সম্পর্ক জানা যায়। জাহাঙ্গীরও ছিলেন বিদ্যার পৃষ্ঠপোষক, তার সময় কৃষ্ণগণক নামক সাহিত্যকার সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। শাহজাহানের রাজত্বকালে কবিশ্রেষ্ঠ জগন্নাথ ঠাকুর, জগদাধরণ, আসফ বিলাস, ভামিনী বিলাস, গঙ্গালহরী প্রভৃতি কাব্য গ্রন্থ রচনা করেন এবং মুঘল ভারতের ইতিহাস রচনার সাংস্কৃতিক গ্রন্থগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এর থেকে তৎকালীন ধর্ম, দর্শন, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি বিষয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। আরেকটা যেটা উল্লেখ করা সেটা হচ্ছে আলোপনিষদ। এই আমরা উপনিষদের নাম জানি, কিন্তু আলোপনিষদ সেই সময় রচিত হয়েছিল যেখানে ভারতীয় দেবদেবীদের সঙ্গে আল্লাহর একটা কম্প্যারিজন করা হয়েছে, যে আল্লাহ এই দেবদেবীদের সমতুল্য, এরকম একটা আলোচনা করা হয়েছে। এবং এর আগের দিন আমরা বলেছিলাম যে স্বয়ং যে আকবরকে সেখানে বিষ্ণু, রাম তার সঙ্গে তুলনা করা হয়েছিল। অপর জৈন লেখক ছিলেন রুদ্রকবি, তিনি জাহাঙ্গীর চরিত, কীর্তি, সমুল্লাসা প্রভৃতি বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। আর আকবর এই দেশীয় ট্র্যাডিশন দ্বারা, সংস্কৃত ট্র্যাডিশন দ্বারা এতখানি অনুপ্রাণিত ছিলেন, তিনি বহু তার যে আমির ওমরাহদের অনেক সংস্কৃত উপাধি প্রদান করেছিলেন। উদাহরণ, আবুল ফজলকে দালাল হাভান এই উপাধি তিনি প্রদান করেন। আর হিন্দি সমৃদ্ধ হিন্দি ভাষাতেও যথেষ্ট বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছিল। তার মধ্যে বিকানেরের যুবরাজ দলপত সিং রচিত দলপত বিলাস, কেশব দাসের বীরসিংহ চরিত, জাহাঙ্গীর চন্দ্রিকা, লাল কবি রচিত অমর বংশাবলী ছত্রপ্রকাশ, জৈন লেখক বানারসি দাসের অর্ধনক কথা প্রভৃতি এছাড়া বিশেষ উল্লেখযোগ্য। মানে এই প্রত্যেকটা গ্রন্থ আকবর থেকে শাহজাহানের আমলের মধ্যে লেখা এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ। আর এই যে দলপত বিলাসের কথা যে বললাম, তার যে রচনা সেটা রাজস্থানী সাহিত্যের উপাদানের অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রন্থ থেকে শেরশাহ থেকে আকবর অবধি বহু তথ্য জানা যাচ্ছে। সাহিত্যের মধ্যে অন্যান্য গ্রন্থ, সে সময় চারণ কবিদেরও বিশেষ গুরুত্ব ছিল। চারণ কবি দুর্সা আধার গ্রন্থাবলী, অমৃত রায়ের মনচরিত প্রভৃতি বিভিন্ন গ্রন্থ উল্লেখযোগ্য। দুর্সা আধা তার রচনায় আকবরকে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ প্রভৃতি প্রমুখ দেবতার সঙ্গে তুলনা করেছেন। অসমীয় ভাষায় যে বুরুঞ্জি সাহিত্যাবলী, সেখান থেকে আসামের ইতিহাস জানা যাচ্ছে। সর্বপ্রথম যে বুরুঞ্জি সাহিত্য পাওয়া গেছে 1600 শতকে লেখা হয়েছিল। কি করে আসাম রাজ্যের প্রতিষ্ঠা হলো তার বিবরণ দেওয়া হয়েছে পাতশাহ বুরুঞ্জিতে। বাবর থেকে আকবর পর্যন্ত শাসনকালের উপর আলোকপাত করা হয়েছে। এছাড়া দেওধাই বুরুঞ্জি উল্লেখযোগ্য। এছাড়া আমরা জেসুইট যে সমস্ত মিশনারিরা এসেছিল তার মধ্যে ফাদার গুজারিকে হিস্টয়ার থেকে সম্রাট আকবরের সময় যে 3টে জেসুইট মিশন প্রেরিত হয়েছিল তার দরবারে, সে কথা জানতে পারি। ফাদার অ্যান্টোনিও দে মনসারেত ফাদার রুডলফ অ্যাকুয়া ভিভার সঙ্গে 1580-তে আকবরের দরবারে এসেছিলেন। তিনি ফতেপুর সিক্রি সহ নানান শহরের কথা উল্লেখ করেছেন।
আকবরের ব্যক্তিগত গুণাবলীর কথা উল্লেখ করেছেন। ইউরোপীয় পর্যটকদের মধ্যে রাল্ফ ফিচ, উইলিয়াম হকিন্স, টমাস রো, টেভারনিয়ার, বার্নিয়ার, পিটার মান্ডি প্রমুখ বিভিন্ন পর্যটক এই সময় এসেছিলেন। কিন্তু ইউনিট যে 2-তে ফিচ এবং জন মিলডেন হলের উল্লেখই করা হয়েছে বিশেষভাবে। ফিচ মধ্যযুগের বিভিন্ন নগরের উল্লেখ করেছেন, তার মধ্যে ফতেপুর সিক্রি, আগ্রা তো অবশ্যই ছিল। শুধু তাই নয়, তিনি মেগাপাত্তানের মুক্ত কারখানা, সোনারগাঁওয়ের সুতি বস্ত্রের বাজারের প্রশংসা করেছেন, বিজয়নগরের হীরের উল্লেখ করেছেন এবং বলেছেন যে উৎকৃষ্ট মুক্ত বাহরিন থেকে আমদানি করা হতো। এবং এছাড়া তিনি কেরালার নাইয়ারদের বর্ণনাও প্রদান করেছেন। সাহিত্যিক উপাদানের পাশাপাশি রাজনৈতিক যে বিবরণ, যেটা ইউনিট 3 একটা উল্লেখযোগ্য সংগ্রহ, সেখানে আমরা দেখছি ভারত বিভিন্ন মানে ক্ল্যানে বিভক্ত ছিল। লোহানি, সারিয়ানি, কাক্কার, ফার্মুলি তার মধ্যে উল্লেখযোগ্য। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। কেন না, দিল্লি সুলতানের শেষ পর্যায় থেকে রাজনৈতিক দুর্বলতা প্রকট হয়ে উঠেছিল। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক রাজ্যের উদ্ভব হয় ভারতের বিভিন্ন প্রান্তে। দুটি শক্তিশালী রাজ্য ছিল বাহমানি ও বিজয়নগর। এই বাহমানির সঙ্গে বিজয়নগরের যুদ্ধ, আবার বাহমানির সঙ্গে বাহমানি আবার কতগুলো রাজ্যে বিভক্ত হয়ে গেছিল, 5টা। আহমদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদার, বেরার। এদের নিজেদের মধ্যে আবার সব সময় ঝগড়া, অশান্তি ছিল, যুদ্ধ, অর্থাৎ একটা অনৈক্য, রাজনৈতিক অনৈক্য। মালব, গুজরাট, জৌনপুর, বাংলা, তারাও ছিল যথেষ্ট শক্তিশালী সমৃদ্ধ রাজ্য। রাজপুতানার দুটি শক্তিশালী রাজ্য ছিল, মেবার ও মারওয়ার। এছাড়া অসংখ্য ছোট ছোট রাজ্য, আধা স্বাধীন সামন্ত রাজ্য, ছোট ছোট বংশানুক্রমিক জমিদার বংশ ছিল। মোহাম্মদ, আমি উল্লেখ করেছি আগে, মোহাম্মদ বিন তুগলাকের সময় থেকে দুর্বলতার সূত্রপাত হয়েছিল। স্বাধীন রাজ্য বাহমানি, বিজয়নগর গড়ে উঠেছিল এই সময়। এছাড়া বাংলা তো সেই সময় ছিল। বাংলাতে হুসেন শাহী যে বংশ, তারা কিন্তু যথেষ্ট স্থায়িত্ব প্রতিষ্ঠা করেছিল বাংলার। বাংলার বিরুদ্ধে ফিরোজ তুগলক 2বার অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু নাসির উদ্দিন তার সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন। তিনি অত্যন্ত অসহায় ছিলেন। তিনি নিজে স্বয়ং সুলতান নিজে পালিয়ে গিয়েছিলেন আর প্রাণ রক্ষার জন্য। এর প্রতিবাদে অযোধ্যা, লাহোর, মুলতান, দীপালপুর, কনৌজ, জৌনপুর, কালপি, সামানা প্রত্যেকে একে একে এই সমস্ত প্রদেশগুলো কেন্দ্রীয় শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে কি, দিল্লির যে কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। আবার দিল্লির অভ্যন্তরেই ইব্রাহিম লোদির বিরুদ্ধে কিন্তু আমির ওমরাহরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ইব্রাহিমের নিজের আত্মীয় আলম খান লোদি, দৌলত খান লোদি সিংহাসনে বসার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন এবং যখন ইব্রাহিম লোদি সিংহাসনে বসলেন তারা মনক্ষুণ্ণ হয়েছিলেন। তাই তারা বাবরকে আহ্বান জানিয়েছিলেন। এদিকে গুজরাটের শাসক ছিলেন স্বাধীন শাসক আবুল ফাত খান। তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মুজাফফর শাহের সঙ্গে রাজপুত রাজা মেদিনী রায়ের বিরোধ শুরু হয়েছিল। মেদিনী রায় মেবারের রানার সঙ্গে সাহায্য লাভ করে চান্দেরিতে তার নিজস্ব শাসন প্রতিষ্ঠা করেন। 1435-এ মালবের মাহমুদ খানের নেতৃত্বে খালজি বংশের সূত্রপাত হয়। তার সঙ্গে মেবারের দীর্ঘ যুদ্ধ চলে। আর চতুর্দশ-পঞ্চদশ শতকে ওদিকে কাশ্মীরে দেখুন, শ্রেষ্ঠ শাসক জয়নুল আবেদিনের মৃত্যুর পর সেখানে কাশ্মীরেও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মেবারের রানা সংগ্রাম সিংহ ছিলেন অত্যন্ত বীর। মালব এবং গুজরাটের শত্রুতা সত্ত্বেও মেবার কিন্তু কোনোদিন তার স্বাধীনতা পূর্ণ হতে দেয়নি। এছাড়া সিন্ধু, উড়িষ্যার মতো ছোট ছোট স্বাধীন রাজ্য ছিল। বাবরের আক্রমণের প্রাক্কালে বাহমনি যে 5টা রাজ্যে বিভক্ত হয়ে যায় এবং নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে রত হয়, সে কথা একটু আগেই বললাম। পূর্ব ভারতের 1500 শতকের শেষ ভাগে লোহানি ও ফার্মুলি শক্তির উত্থান হয়েছিল।
শক্তিশালী আফগান নেতা ছিলেন জৌনপুরের জামাল খান সালাম-খানি, গাজীপুরের নাসির খান রোহানি, মারুফ আল-মুলি। বাংলায় হুসেন শাহী যে শাসক, হুসেন শাহ এবং তার পুত্র নসরত শাহের রাজত্বকালে আলাউদ্দিন হোসেন শাহ এবং তার পুত্র নসরত শাহের রাজত্বকালে বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। বাবরের এই হচ্ছে বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতীয় রাজনীতির একটা চালচিত্র। এই যদি অবস্থা হয়, বাবর কেন, যে কেউ যদি সেই সময় ভারত আক্রমণ করতেন তবে কিন্তু অনায়াসে তারা ভারতের যে বিশেষ করে দিল্লি তো তখন স্তম্ভ। তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করুন, এই যে এতগুলো রাজ্যে বিভক্ত, আপনারা বলবেন যে ভারতবর্ষেও তো এখন অনেকগুলো স্টেট রয়েছে, ভারতবর্ষ এটা হচ্ছে ফেডারেল স্টেট এবং এখানে কিন্তু একটা কেন্দ্রীয় শক্তি রয়েছে এবং আমাদের রাজধানী হচ্ছে দিল্লি। তাহলে তার মানে দিল্লি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, আমাদের স্তম্ভ। সেই সময় সেই দিল্লিকে যদি একবার কোনোভাবে অধিকার করে নেওয়া যায় তবে আর তো দেশের অন্যান্য প্রান্তকে অধিকার করাতে কোনো অসুবিধাই নেই। আমি যদি দিল্লিতে প্রবেশ করে গেলাম তার মানে আমি কিন্তু ভারতবর্ষের অনেকটা ভেতরে আমি প্রবেশ করে গেলাম। যদিও সেই সময় রাজপুতরা ছিল একটা বিরাট বড় শক্তি, ওদিকে দক্ষিণ ভারত ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা পৃথক। এমন নয় যে আমি দিল্লিতে সিংহাসন, দিল্লির মসনদ জয় করলাম মানেই আমি গোটা ভারতবর্ষকে জয় করে নিলাম, সেটাও নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি দিল্লির সুলতানরা যখন সিংহাসনে বসেছিলেন তারা কিন্তু আলাউদ্দিন খলজির আগে পর্যন্ত তারা কিন্তু দিল্লি এবং এই নর্থ ইন্ডিয়া এবং নর্থ ওয়েস্টার্ন এসব নিয়েই সন্তুষ্ট ছিলেন। তারা কিন্তু দক্ষিণ ভারতটা অনেকটা দূরে এবং ওই যে বলেছিলাম এর আগে পড়াতে গিয়ে ভারতের ইতিহাস, যে হিন্দু রাজ্যের ইতিহাস পড়াতে গিয়ে যে মাঝখানে দুস্তর ব্যবধান হচ্ছে বিন্ধ্য পর্বত, সেটা অতিক্রম করে যার জন্য মোহাম্মদ বিন তুগলক এই যে মঙ্গল আক্রমণ থেকে তার মানে যে সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তিনি তার দেশের মানুষকে, দিল্লির মানুষকে বলেছিলেন চলো তোমরা দক্ষিণ ভারতে চলো। তাহলে আবার যখন মঙ্গল আক্রমণের ভয় যখন চলে গেল তখন আবার তাদেরকে আবার দিল্লিতে ফিরিয়ে নিয়ে। তো এই যে তার মানে কি দক্ষিণ ভারতটা অনেকটা সেফ, অনেকটা দূরত্বটা। তাহলে কিন্তু একটা কথা বলার যে দিল্লির সুলতানরাও যেমন ভাবে দিল্লিকে অধিকার করে একে একে ভারতে তাদের শাসন কায়েম করেছিল, মুঘল সম্রাটরাও কিন্তু তাই। তবে দিল্লি সুলতানের সঙ্গে মুঘল সম্রাটদের পার্থক্য এই, তারা একটা ইউনিফাইড মুঘল, যে দিল্লি সুলতানের কিন্তু ইউনিফাইড একটা কান্ট্রি প্রতিষ্ঠা করতে পারেননি। কেউ কেউ সক্ষম হলেও বাকিরা কিন্তু হননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকবরের সময় থেকে একটা ইউনিফাইড টেরিটরি, এমনকি তিনি তার বুদ্ধি বলে কিন্তু তিনি যে রাজপুত, যে বিরাট রাজপুত শক্তি তাকেও কিন্তু তিনি নিজের অধীনে এনেছিলেন। তিনি আফগানদেরকে চিরতরে তাদের মেরুদণ্ডকে একেবারে ভেঙে দিয়েছিলেন। এইসব বিভিন্ন বিষয়গুলি কিন্তু আছে। রাজব্রুক উইলিয়াম কি বলছেন যে বাবরের আক্রমণের প্রাক্কালে যে পরিস্থিতি, তিনি বলছেন law of unparalleled confusion,
মানে চারিদিকে একটা বিশৃঙ্খলা। এবং 1600 শতককে তিনি বলছেন ইরা অফ রিকনস্ট্রাকশন। 1600 শতক মানে আমরা কি দেখছি যে 1526 পানিপথে প্রথম যুদ্ধ, 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে এই যে 1600 শতক, এই সময় থেকেই কিন্তু রাজনৈতিক একটা পালা বদল হলো এবং এই রাজনৈতিক পালা বদলের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছুর কিন্তু একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। সুলতানেটের সময় পারস্পরিক যেটা ভাব বিনিময়ের ফলে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন গড়ে উঠেছিল, এই একই মুঘল সম্রাটদের সময়েও কিন্তু এই ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন তার যথেষ্ট মানে তার প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেন রিকনস্ট্রাকশন বলছেন? তারা তাদের শক্তি বলে তারা সমস্ত বিরোধী শক্তিকে দমন করেছিলেন। রাজব্রুক উইলিয়াম কি বলছে? নানা সংঘের নেতৃত্বে রাজপুতদের উত্থান হয়েছিল এবং তার উদ্দেশ্য ছিল ইসলামিক ক্ষমতাকে উৎখাত করা। কিন্তু ঐতিহাসিকরা বলছেন তারা কিন্তু রাজব্রুক উইলিয়ামকে কন্ট্রাডিক্ট করছেন এবং বলছেন যে বাবরের আগমনের প্রাক্কালে যে সমস্ত রাজনৈতিক শক্তি ছিল, এবং রাজব্রুক উইলিয়াম বলছেন যে এরা হচ্ছে এই সেই সময়কার শক্তিগুলি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু ঐতিহাসিকরা কন্ট্রাডিক্ট করে বলছেন না, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারণ ইব্রাহিম লোদিকে যারা বিরোধিতা করেছিলেন তার মধ্যে তো তার নিজের আত্মীয়রা ছিলেন, তারাও তো মুসলিম ধর্মের মানুষ। তাহলে একই সঙ্গে হিন্দু মুসলিম মিলিত ভাবে কিন্তু তারা ইব্রাহিম লোদির বিরোধিতা করেছেন। আর বাবর নিজের আত্মজীবনীতে লিখে গেছেন যে বেশ কিছু হিন্দু রায় এবং রানারা ইসলামের বর্ষতা স্বীকার করেন। এই বাবর বিরোধী সঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি কেবল রাজপুত নন, মুসলিম এবং আফগানরাও সামিল হয়েছিলেন। হাসান খান মেওয়াটি, মোহাম্মদ খান লোদি তার মধ্যে অন্যতম। আফগান শক্তি মুঘলদের অন্যতম প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়, যা পানিপথের দ্বিতীয় যুদ্ধের দিকে ধাবিত হয়েছিল। তাহলে এই আফগান শক্তি দমন করেছিলেন যেটা কেন্দ্রীয় শক্তি দিল্লিতে পানিপথে প্রথম যুদ্ধে বাবর পরাস্ত করেন। আবার এই ইব্রাহিম লোদিরই সম্পর্কিত আফগানরা সেই সময় বাংলা বিহারে রাজত্ব করতেন। তাহলে বাংলা বিহারে রাজত্ব করতেন, তাদের সঙ্গে তারাও এখানে বর্ষে তার অধিকার প্রতিষ্ঠা করুক এবং সেই কারণেই তারা কিন্তু বাবরের বিরোধিতা করে এবং ঘরঘরার যুদ্ধে বাবরের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু যুদ্ধে তারা পরাস্ত হয়। আর ওদিকে রানা সংঘ পরাজিত হলেন খানোয়ার যুদ্ধে, তাই তিনি চাঁদে এই যে এদেরকে পরাস্ত করে বাবর কিছুটা তার রিকনস্ট্রাকশনের দিকে, যে সমস্ত দেশীয় যে সমস্ত রাজনৈতিক প্রশাসনিক যে নিয়মাবলী ছিল সেগুলো তখনও তিনি বজায় রাখলেন। কেন না, তিনি তো যুদ্ধেই তার কেটে গেল। তিনি যুদ্ধের এই পানিপথের এবং এই ঘরঘরার যুদ্ধের পরের বছরেই কিন্তু তার মৃত্যু হয়, অর্থাৎ 26, 27, 28, 29 এই মোটামুটি 29-30-এ তার মৃত্যু হয়েছিল।
তাহলে তিনি রিকনস্ট্রাকশনের সেরকম সুযোগ কিন্তু তার পক্ষে তিনি লাভ করেননি। এবং হঠাৎই অসুস্থ, এত যুদ্ধ করতে করতে তিনি অত্যন্ত মানে শারীরিকভাবে তিনি, এবং একটা এই সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে যেন হুমায়ুনের রোগ যেন নিজের মধ্যে নিয়ে নিতে পারে। এবং হয়তো এটার ঐতিহাসিক গুরুত্ব কি সেটা বলা যায় না, তার আধ্যাত্মিক গুরুত্ব থাকতে পারে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোইন্সিডেন্স হতে পারে যে হুমায়ুন সেরে উঠেছিলেন এবং তারপরে বাবরের মৃত্যু হয়েছিল। এর সঙ্গে শেরশাহের সম্পর্ক এবং এই শেরশাহের উত্তরসূরিদেরকে পরাস্ত করে আবার হুমায়ুনের দিল্লিতে প্রবেশ এবং আফগান শক্তিকে জয় করে আকবরের যে ভারতবর্ষে স্থায়ীভাবে মুঘল শক্তিকে প্রতিষ্ঠা, আকবর বুঝতে পেরেছিলেন এই ভারতবর্ষে যদি স্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হয় তবে কোনোভাবেই হিন্দু বিরোধী না, এবং সেই কারণে হিন্দু রাজাদের সঙ্গে তিনি মিত্রতা স্থাপন করেন এবং ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করে রাজপুত রাজাদের সঙ্গে, এবং মান সিং, টোডরমাল, ভগবান দাস, এসব মহান যেসব বীর, রাজপুত বীর, তারা কিন্তু এই মুঘল সাম্রাজ্যের এক একটা স্তম্ভ ছিল, এবং সেই স্তম্ভের সাহায্যে কিন্তু আকবর তার স্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। তার পরবর্তী পর্যায়ে জাহাঙ্গীর হলেও তারা তার এই যে সেকুলার পলিসি সেটা, এবং তিনি যে তারপরে হয়তো আকবরের মতন সেই সমতুল্য ছিল না, কিন্তু তাও আমরা দেখেছি সেই হিন্দু বিরোধিতা তীব্রভাবে শাহজাহান পর্যন্ত দেখা যায়নি। কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেন যে আওরঙ্গজেব তিনি ছিলেন গোরা সুন্নি মুসলমান, এবং তিনি আকবরের যে হিন্দুদের সঙ্গে সমন্বয় নীতি, সেই সমন্বয় নীতিটার বিরুদ্ধে গিয়ে তিনি রাজপুতদের বিরোধী শক্তিতে পরিণত করেন, এবং তার রাজত্বের শেষ ভাগে একদিকে রাজপুতরা বিরোধী হয়ে ওঠে, রাজপুতদের সঙ্গে যুদ্ধ করতে হয়, মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে হয়, এরকম বিভিন্ন শক্তির সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়েছিল। তার প্রধান কারণ তার এই গোড়া ধর্মীয় নীতি। আবার এক শ্রেণীর ঐতিহাসিক বলেন না, কোনো হিন্দু রাজাদের যে ঔদ্ধত্য আওরঙ্গজেবকে অত্যন্ত বিক্ষিপ্ত করেছিল, এবং সেই জন্যই তিনি হিন্দু বিরোধী নীতি নিতে বাধ্য। এই মারাঠা বিরোধিতার যে ফল সেটা আমরা ইতিহাস সাক্ষী যে এই মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে করতে দাক্ষিণাত্যেই তিনি মৃত্যুবরণ করেন, এবং তার এই অনুপস্থিতির সুযোগে যে দিল্লিতে সেখানে একটা দরবারি একটা চক্রান্ত শুরু হয়ে যায়, এবং এই চক্রান্তের সূত্র ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো অধিক পরিমাণে শক্তিশালী হয়ে উঠছে। এই রিজিওনাল লোকাল পলিটিক্স সম্পর্কেও আমরা এই সাহিত্যিক উপাদান
এবং ইউরোপীয় উপাদান থেকে জানতে পারছি, এবং ইব্রাহিম যদি সবার মনকে জয় করতে পারতেন তবে ইতিহাস কি হতো, 1526-এর পানিপথের প্রথম যুদ্ধ হতো কিনা সেটা তো ইতিহাসের গহ্বরেই রয়ে গেল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আর একবার শুভ বিজয়া জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।